আকাশবাণী কলকাতা পডকাস্টে আজ আমাদের সঙ্গে যিনি রয়েছেন, সাক্ষাৎকারের শুরুতেই ছোট্ট একটা স্নেহভরা ধমক পেলাম। নামটা কিন্তু ঠিক করে বলবে। কে রয়েছে আমাদের সঙ্গে? অভিনেত্রী অলোক নন্দা রায়। আমরা আজ কথা বলবো আজকের দিনে দাঁড়িয়ে এই যে শ্রবণ মাধ্যম, অর্থাৎ শোনার যে মাধ্যমগুলো যেভাবে চেঞ্জ হয়েছে, আবার দৃশ্য মাধ্যমও চেঞ্জ হয়েছে, এই যে পরিবর্তনের যে ধারায় যারা অবিচল থেকেছেন, যাদের কাজ আমরা যে কোনো মাধ্যমেই একইভাবে ভালোবেসেছি, সেই অভিনেত্রী আমাদের জানাবেন যে তার আজকের দিনে, অর্থাৎ বিশ্ব বেতার দিবসের দিন দাঁড়িয়ে তার কি অভিজ্ঞতা বা তার কি অনুভূতি এই আজকের বিনোদনের মাধ্যমের পরিবর্তন সম্বন্ধে। আমাদের সঙ্গে রয়েছেন অভিনেত্রী অলোক নন্দা রায়। দিদি, প্রথমেই আপনাকে আকাশবাণী স্টুডিওয় স্বাগত। খুব ভালো লাগছে আমারও। প্রথমেই আমরা আজ বিশ্ব বেতার দিবস নিয়েই একটু কথা বলি। আপনার জীবনে বা আপনারা যে সময়টাই বিনোদনকে দেখেছেন, তখন তো বেতার বা রেডিও একটা বড় জায়গা ছিল, তো সেই স্মৃতি যদি একটু আমাদের বলেন। আমি দুর্ভাগ্যবশত কখনো সেইভাবে বেতারে কাজ করিনি, কিন্তু আমার মা কয়েকটা নাটকে কাজ করেছেন বেতারে। আমার মার নাম ছিল কল্পনা রায়। সেই সময়তে 60-এর দশকে 70-এর দশকে আমার মাসি সাধনা রায়চৌধুরী, তিনি নিয়মিত বেতার শিল্পী ছিলেন। তরুণ কুমারের সঙ্গে অনেক অভিনয় করেছেন। কাজেই বেতারের সঙ্গে আমাদের বাড়ির অভিনয়ের একটা সম্পর্ক থেকে গেছে। আর শ্রোতা হিসেবে আমি বলবো যে আমরা তো জন্মেছি বেতারেরই সময়। আমরা তো রেডিওটাই জানতাম, আমাদের সময় তো টেলিভিশন বলে কিছু ছিল না। আমাদের তখন এন্টারটেন মানেই রেডিও। সে যে কত রকম, যখন একদম ছোট্ট তখন শিশুমহল শুনেছি। এটা আমি বলছি ধরো স্বাধীনতার বছর 10-15 বাদে, তখন শিশুমহল আরম্ভ হয়েছে। প্রথমেই ইন্দিরা দি বলতেন, ছোট্ট সোনা বন্ধুরা ভাই কেমন, ভালো আছো তো সব? আর আমরা একসঙ্গে বলতাম হ্যাঁ। তো সেই সেই যুগ থেকে বেতারের সঙ্গে আমাদের সম্পর্ক। তারপরেতে ধরো সারাদিন ধরে নানা রকমের অনুষ্ঠান হতো। আমি নিজে তখন শ্রোতার দলে, রোববার সকালবেলাতে শিশুমহলটা তো হতো, তারপরে দুপুরে মহিলা মহল হতো, গল্পদাদুর আসর হতো। স্বপন বুড়ো বলে যিনি নিজের পরিচয় দিতেন, তিনি পার্থ ঘোষও হতে পারেন, জয়ন্ত চৌধুরীও হতে পারেন। এরা সব সেই সময়তে গল্পদাদুর আসরে গল্পদাদু হতেন। অনুরোধের আসরটা রোজ হতো, অনুরোধের আসর রোজ হতো, 8 ঘন্টা করে। আমাদের মানে শ্রোতাদের পছন্দের গান শোনানো হতো, নামগুলো বলা হতো, সেটাও একটা মস্ত আকর্ষণ ছিল। হেমন্ত, শ্যামল, মান্না দে, তরুণ, সন্ধ্যা, আমাদের সময়তে তো বড় বড় গাইয়েরা একেবারে মঞ্চ মঞ্চ বলবো না, আকাশ কাঁপাচ্ছেন। তো তাদের গান আমরা শুনতাম। আর তাছাড়া রোববার সকালে তো সঙ্গীত শিক্ষার আসর হতো একটা। পঙ্কজ মল্লিক শেখাতেন প্রথম দিকে, পরে দিলীপ কুমার রায় মানে কান্তকবি রজনীকান্ত সেনের নাতি, তিনি শিখিয়েছিলেন। আর রোববার দুপুরে 1 ঘন্টা মিউজিক্যাল ব্যান্ড বক্স বলে একটা ইংরেজি গানের প্রোগ্রাম হতো। সেটা বরুণ হালদার বলে একজন কন্ডাক্ট করতেন, আমার যতদূর মনে আছে। তো মিউজিক্যাল ব্যান্ড বক্সটা আমরা শুনতে খুব ভালোবাসতাম, কারণ নানা রকম নতুন নতুন ইংরেজি গান। তখন তো আর এত টেলিভিশনের মাধ্যমে যখন তখন ইংরেজি সিনেমা দেখা যেত না। আর হলে গিয়ে ইংরেজি সিনেমা দেখবো, ওরে বাপরে কোথায় পাবো টাকা, ও প্রশ্নই ওঠে না। ওই স্কুল থেকে কখনো 10 কমান্ডমেন্টস দেখতে নিয়ে গেল, কি বাবা মার সঙ্গে একটু ওয়াল্ট ডিজনি দেখতে গেলাম, ব্যাস এই অবধি দৌড়। যাই হোক, সেসব মিউজিক্যাল ব্যান্ড বক্স শুনতে খুব ভালো লাগতো। আর শুক্রবারের সন্ধেবেলার নাটক, বাপরে ওটার কথা তো বলতেই হবে। আমরা হাঁ করে থাকতাম, কে নেই মানে সেই লিস্টেতে শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র, তরুণ কুমার আর সাধনা মাসির কথা তো বললাম। আমার মাও বেশ কয়েকটা নাটকে অভিনয় করেছেন। ফলে তখন আমাদের চেনাশোনার মধ্যে আইপিটি এর সঙ্গে যুক্ত ছিলেন এরকম অনেকে অভিনয় করতেন রেডিও নাটকে। আর নাটকগুলো কি ভালো ভালো হতো রে বাপরে, সেগুলো মানে ছেড়ে ওঠা যেত না। আর একটা অদ্ভুত ব্যাপার ছিল, তখন তো মানুষের এরকম 24 ঘন্টা কাজের চাপ ছিল না। এখন ইন্টারনেটের দৌলতে সবাই সারাক্ষণ কাজ করছে, ল্যাপটপ নিয়ে বসে আছে। পৃথিবীর অন্য প্রান্তে যখন দিন, আমাদের মাঝরাত, তাও লোকে কাজ করে যাচ্ছে। সেটা ছিল না। মানুষের একটুখানি নিজের অবসর ছিল, গান শোনার সময় ছিল, নাটক শোনার সময় ছিল। ফলে আমরা একসঙ্গে বসে শুক্রবার সন্ধেবেলা নাটক শুনতাম। বাবাও অনেক সময় থাকতেন। দিনে অবশ্য 3 বার খবর পড়া হতো,
সেগুলো ঠিক নাম মনে নেই। খুব সম্ভবত দেবদুলাল বন্দ্যোপাধ্যায় নামটা মনে আছে, অসম্ভব গলা একটা সুন্দর ছিল বলে ওর খবর পড়া। উনি অবশ্য খুব সম্ভবত 70-এর দশক থেকে স্টার্ট করেছেন, কি 60-এর দশকের শেষের দিক থেকে, তার আগে ছিলেন না। আর ইংরেজি খবরে তো একজন নীলিমা সেন বলেছিলেন, তার নামটা মনে পড়ে। তো এই যে রেডিওর সঙ্গে আমাদের একটা ভয়ঙ্কর রকম, আসল কথাটা বলা হয়নি, মহালয়া ভোরবেলা, বাপরে, আমরা কিন্তু ব্রাহ্ম সমাজের লোক, আমাদের বাড়ি পুজো টুজোর ব্যাপার নেই, কিন্তু ওই ভোরবেলা উঠে রেডিও চালিয়ে শোনা, সেই অ্যালার্ম দিয়ে উঠে সবাই মিলে দাঁত টাঁত মেজে চুপচাপ বসে পড়লাম, মা গরম গরম চা কফি যা হয় করে নিয়ে আসছেন, আমরা সবাই মিলে শুনছি। মহিষাসুরমর্দিনী শোনার সেই অনুভূতিটা কিন্তু আজও বোধহয় একই রকম আছে। একদম একদম একদম, বহু বাড়িতে এখনো কিন্তু লোকে শোনে, আমি শুনি, সারা বছর রেডিওর সঙ্গে সম্পর্ক নেই, কিন্তু মহিষাসুরমর্দিনীটা শুনি। কিরকম যেন ওটা একটা রিচুয়ালের মধ্যে পড়ে গিয়েছে বাঙালিদের, বেশিরভাগ বাঙালি বাড়িতে। তাও দক্ষিণ কলকাতায় কম, উত্তর কলকাতায় এখনো কিন্তু ভোরবেলাতে রেডিও চলে, প্রচুর চলে। বেশ, একটা বিষয় আপনার কথাতেই মনে হলো, যে এই যে আপনি বলছিলেন যখন শিশু মহল হতো, যখন ইন্দিরাদি ও প্রান্ত থেকে বলতেন যে কেমন আছো ছোট্ট সোনা বন্ধুরা, আপনারা এ প্রান্তে কিন্তু তাকে দেখতে পাচ্ছেন না, আপনি জানেনও না ইন্দিরাদিকে কেমন দেখতে, বা এই যে গল্প দাদু হিসেবে যাদের কথা বলছেন, জয়ন্ত চৌধুরী, স্বপন বুড়ো, এদের কাউকেই আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু গলার মাধ্যমে বুঝতে পারছেন, এবং তার সেই কণ্ঠ আপনার ভেতরে চলে যাচ্ছে এবং অনুভূতিটা জাগিয়ে তুলছে। একদম একটা আত্মীয়তা তৈরি হয়ে যেত তাদের সঙ্গে। আমরা যে মানে খুব যে তাদের দেখার ইচ্ছে হতো বা কেমন দেখতে, ওসব নয়, ওই যে গলাটা শুনে শুনেই একটা মনে মনে কিছু যা হোক, যে যার, আমরা তো তখন সব ছোট, একটা ভালো লাগা তৈরি হতো। ফলে আমরা খুব, আমি আমার ঘরের বসে রেডিও শুনতে শুনতে ভালো আছি বলে দিতাম। সেটা যে উনি শুনতে পাচ্ছেন না ওই জ্ঞানও নেই, আর ওটা ভাবছিও না, ওটা আমাদের মাথাতেই আসতো না, বা আপনাদের মাথাতেই আসতো না। অর্থাৎ আড়ালে থেকেও একটা সুন্দর মানে সৌহার্দ্যমূলক একটা মিষ্টি সম্পর্ক তৈরি হতো রেডিওর ও প্রান্তের শিল্পীদের সঙ্গে এই প্রান্তের শ্রোতাদের। ও বাবা, শুধু তাই নাই যে রান্না শেখাতেন বেলাদে, আমার মা যে কি মুগ্ধ হয়ে শুনতেন, সেসব বাড়িতে এক্সপেরিমেন্টও হতো মাঝে মাঝে। তাহলে বেলাদের রেসিপি আপনি খাবার খেয়েছেন নিশ্চয়ই? হ্যাঁ, মা খাতা কলম নিয়ে বসে থাকতেন, রান্না হতো, কখনো কখনো মা হয়তো একটা কিছু শুনতে ভুল করেছেন বা লিখতে ভুল করেছেন, তাই জন্য খুব একটা ব্যাপারটা দাঁড়ালো না তেমন, তখন মা বললেন আমার দোষ, বেলাদির কোনো দোষ নেই, এইসব হতো, খুব মজার ব্যাপার। বেশ, কিন্তু যদি আমি একটু বর্তমান সময়ে আসি বা দাঁড়াই, এই আড়ালটা সরে গেছে সমাজ মাধ্যমের দৌলতে। সমাজ মাধ্যম না থাকলেও অনেকটা হয়তো সমাজ মাধ্যমের এতটা বহুল ব্যবহার তো ইদানিং, কিন্তু কোথাও একটা রেডিও বা টেলিভিশনের সময়ে, টেলিভিশনে তো দেখা যেত, কিন্তু সব মিলিয়ে মিশিয়ে সে দূর থেকে দেখা যেত, সেটাও একই অনুভূতি হয়তো তৈরি করছে মানুষটিকে দেখে। কিন্তু এখন আড়াল সরে গেছে, কারণ প্রত্যেক শিল্পীকেই মানুষের সঙ্গে সরাসরি সংযোগ তৈরি করতে হচ্ছে, সেটা বিভিন্ন মঞ্চের মাধ্যমে হোক বা অন্য নানা অনুষ্ঠানের মাধ্যমে। এই যে আড়াল সরে যাওয়া, এটা কোথাও একটা শিল্পীদের, সাধারণ মানুষের খানিকটা হলেও ধরাছোঁয়ার মধ্যে আনছে, খানিকটা, আমি বলছি না সবটা। সেটাকে আপনি কিভাবে দেখেন? দেখো, এটার না দুটো দিক আছে। এমন একটা সময় ছিল যখন স্টার সিস্টেম ছিল, তখন যারা তারকা ছিলেন তারা সত্যি সত্যি কিন্তু দুর্গগণের নক্ষত্র ছিলেন, তাদের সঙ্গে সাধারণ মানুষের লেনাদেনা খুব একটা হতো না, এবং এ নিয়ে খুব কৌতুকের কতগুলো গল্পও আছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে। মানে অনিল চট্টোপাধ্যায়, তিনি থলি হাতে বাজার করতে যেতেন, সেটা নিয়ে উত্তম কুমারের কাছে বকুনি খেয়েছেন। শুভেন্দু চট্টোপাধ্যায় রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলেন, তাই নিয়ে তিনি উত্তম কুমারের কাছে বকুনি খেয়েছেন। তোমাদের এত সহজে দেখা গেলে লোকে পয়সা দিয়ে টিকিট কেটে দেখতে আসবে কেন, তোমাদের নিজের আড়ালটা রাখো, উত্তম কুমার এইভাবে তাদের বকুনি দিয়েছেন। এগুলো তাদের লেখাতেও আছে, আর অনিলদার মুখে আমি নিজে শুনেছিলাম। বলেছিলেন যে তুই যদি আলু পটল কিনতে বাজারে যাস, তাহলে লোকে তোকে পয়সা দিয়ে টিকিট কেটে দেখতে যাবে কেন, যাস না। কিন্তু অনিলদা অন্যরকম ছিলেন, তিনি বলেছিলেন যে ও হবে না দাদা, আমার বাড়িতে কাজের লোক গিয়ে পচা জিনিস নিয়ে আসবে, সে চলবে না। যাই হোক, সে অন্য গল্প। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ওই যে আড়াল রাখাটা ওরা সযত্নে রাখতেন, একটা আড়াল ওরা সযত্নে রাখতেন। সুচিত্রা সেনের কাহিনী বিখ্যাত, সবাই জানে, রিপিট করার দরকার নেই। এখন
কিন্তু ওটা অনেক সহজ হয়ে গেছে, কেননা প্রত্যেক অভিনেতা অভিনেত্রীর ব্যক্তিগত জীবনও একেবারে খোলা বইয়ের পাতা হয়ে গেছে। তারা নিজেরাই সমাজ মাধ্যমে প্রতিদিন খবর দিচ্ছেন, আজ বিয়ে করলাম, কাল ডিভোর্স করলাম, সব খবরই তারা নিজেরাই দিয়ে দিচ্ছেন। দেখো, এই যে আড়ালটা সরে গেছে, আমার মনে হয় যে এটার কিন্তু একটা সদর্থক দিক আছে। এরাও রক্ত মাংসের মানুষ, অতএব এদের মতন হবার জন্যে সেই যে একটা হ্যাঙ্কারিং ছিল আগে, মানে সিনেমাতে যাব, সিনেমা দেখব, শুধু না ফিল্ম স্টার হব। কত ছেলেপুলে বাড়ি ছেড়ে পাগলের মতন বম্বে ছুটে গেছে, কি করেছে না করেছে, এইটা চলে গেছে। এখন সবাই জানে যে ইচ্ছে করলেই দেখা যায় আমাকে টেলিভিশনে। আমি যদি পারি, একটু নাচতে পারি, গাইতে পারি, তাহলেই আমাকে টেলিভিশনে দেখা যাবে। ফলে ওই পাগলামোটা গেছে, সেটা একটা সদর্থক দিক। কিন্তু আবার একটা ননর্থক দিকও আছে, সেটা হচ্ছে যে মানুষের কাছ থেকে যে একটা আকুলতা, ভালোবাসা মিশ্রিত আকুলতা তাদের দেখার জন্যে সেই সময়তে ছিল। শুধু তাই না, তাদের সম্পর্কে একটা কি বলবো সম্ভ্রমও ছিল। সেই জিনিসগুলো কিন্তু একেবারে চলে গেছে, একেবারে চলে গেছে। ওরাও আমাদেরই মতন মানুষ, ভালো মন্দই মিলিয়ে। হ্যাঁ, পাঠটা ভালো করে তাই পাঠ করে, আমি পাঠ করতে পারি না তাই পাঠ করি না, কিন্তু তাই বলে সে একটা কিছু আলাদা জগতের মানুষ নয়। কাজেই তার আচার ব্যবহার, এটা ওটা সেটা নিয়ে সকলেই মন্তব্য করছে, সকলেই টিটকিরি করছে, সকলেই বলছে এটা ঠিক হলো না, ভুল হলো না। মানে একটা কিছু কোনো অভিনেতা বা অভিনেত্রী জীবনে ঘটলে সঙ্গে সঙ্গে একেবারে বিরাট একটা বন্যা বয়ে যায় মন্তব্যের, এবং তাকে প্রত্যেক মুহূর্তে কিছু অচেনা মানুষের কাছেও সেই অভিনেত্রী বা অভিনেতা বা শিল্পীকে জাজড হতে হচ্ছে, একদম একদম জবাবদিহি করতে হচ্ছে। এই ব্যাপারটা আমার ভালো লাগে না, এই ব্যাপারটা আমার ভালো লাগে না। আমি যদি সিনেমা জগতে না থাকতাম, তাহলে কি তুমি আমার এত কথা জানতে পারতে না, আমায় নিয়ে এত কথা বলতে পারতে? আমি সিনেমা জগতে আছি বলেই তোমারও উৎসাহ, আর তোমরা জানতেও পারছো। এই যে সমাজ মাধ্যম সবাইকে একেবারে হাটের মাঝখানে দাঁড় করিয়ে দিয়েছে, এই ব্যাপারটা আমার ভালো লাগে না। আমার জীবনটা আমারই জীবন, আমি সেটা হাটের মাঝখানে দাঁড় করাবো কেন? ঠিক। মঞ্চ দিয়ে একসময় বিনোদনের শুরু হয়েছিল, মানে একদম বিনোদনের প্রাচীনতম মাধ্যম বলতে আমরা মঞ্চকে ধরতে পারি। তারপর রেডিও, তারপর টেলিভিশন, সেখান থেকে বিনোদনের ধারাগুলো পরিবর্তন হতে হতে আজকে এসে দাঁড়িয়েছে ওটিটি প্ল্যাটফর্ম, যেখানে আমরা একই জিনিস হয়তো দেখছি, শিল্পীদের দেখছি, তাদের কাজ দেখছি, কিন্তু ধারাটা বদলে গেছে। আপনার মতো যারা মঞ্চে কাজ করেছেন, যারা টেলিভিশনে কাজ করেছেন, টিভি সিরিয়ালেও কাজ করেছেন, এবং এই প্রত্যেকটি মাধ্যমেই যারা কাজ করেছেন, এবং তারা এই প্রত্যেকটি মাধ্যমকে শ্রোতা বা দর্শক হিসেবেও পেয়েছেন, কিন্তু কি মনে হয় এই বদলটা নিয়ে আপনার কি অনুভূতি? আমি এটাকে ঠিক বদল বলবো না, আমি বলবো যে এগিয়ে যাচ্ছে। যেমনভাবে বিজ্ঞান এগোচ্ছে তেমনভাবে মাধ্যমগুলো পরিশীলিত হচ্ছে। আজকে ধরো মঞ্চ অসাধারণ সমস্ত কাজ যুগে যুগে দিয়েছে, আমরা শুনেছি, সেগুলোর বিষয়ে পড়েছি, কিন্তু আমরা ইচ্ছে করলেও কোনোদিন আর গিরিশ ঘোষকেও দেখতে পাবো না, নটি বিনোদিনীকেও দেখতে পাবো না। বা আমরা আমাদের ছোটবেলায় শম্ভু মিত্রদের, তৃপ্তি মিত্রদের যে সমস্ত কাজ দেখেছি, পরবর্তীকালে তোমরা সেগুলো দেখতে পাবে না। ফলে আমি বলবো যে মাধ্যমগুলোর বদল হওয়াটা দরকার। মঞ্চের কাজটা সব থেকে আমি বলবো যে কি বলবো, দর্শকের কাছাকাছি, কারণ দর্শক এক হাত দূরত্বে বসে পুরো জিনিসটা দেখছেন। সেখানে মঞ্চে অভিনেতা অভিনেত্রীরা যেটা করছেন, তারাও কিন্তু একটা তাৎক্ষণিক ফিডব্যাক পেয়ে যাচ্ছেন, ভালো লাগছে না লাগছে না। ঠিক। বা কোনো রকমভাবে যদি একটা নাটকের কোনো জায়গাটা দর্শকের ভালো লাগেনি, সেটা বুঝতে পেরে যাচ্ছেন, পরবর্তীকালে সেটা সংশোধনের সুযোগ থাকছে। এই যে ডাইরেক্ট একটা রিলেশন বিটুইন দ্য অডিয়েন্স অ্যান্ড দ্য পারফর্মার, এই জিনিসটা শুধু মঞ্চে আছে, আর কিন্তু কোনোটাতেই নেই। সেটা তুমি শ্রবণের মাধ্যম যেটা রেডিও সেটা বলো, কি টেলিভিশন বলো, কি যাই হোক, মানে কোনোটাতেই নেই, কিন্তু সেটা ফিল্মেতে তো নেই। তো কাজেই সেইখানেতে আমি বলবো যে সব থেকে দর্শকের কাছে যেটা ভালো লাগার সেটাও মঞ্চ, অভিনেতার কাছেও যেটা ভালো লাগা সেটাও মঞ্চ। আমি নিজেও কিন্তু মঞ্চে কাজ করতে সবচেয়ে বেশি খুশি থাকি, কিন্তু তা বললে তো হয় না। সায়েন্স এগোচ্ছে, নানা রকম ব্যবস্থাও এগোচ্ছে,
সেগুলোর সদ্ব্যবহার তো করবেই মানুষ, কেন বা করবে না? কারণ আজকে এমন জায়গায় ওটিটি এসে পৌঁছেছে যে তুমি ঘরে বসে তোমার হাতের টেলিফোনের মধ্যে দেখতে পারো, কোথাও তোমায় যেতে হয় না। রোগশয্যায় শুয়ে শুয়ে একটি মেয়ে এসে সিনেমা দেখে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা, সেটার সুযোগটাও এসে গেছে, হলেও যেতে হয় না। ফলে এই সুযোগগুলো কেন নেবে না মানুষ? নেবে তো বটেই, বিজ্ঞানের এই সব সুযোগগুলো। তবে তাতে অভিনয় কিছুটা পরিবর্তন করতে হয়েছে। আমরা যারা অভিনয় করি আমাদের কিছুটা সচেতন হতে হয়েছে। কাহিনীগুলো একটু অন্যরকম হয়েছে, পরিচালনার ক্ষেত্রেও কিছু কিছু পার্থক্য হয়েছে। মঞ্চসজ্জা যেরকম থাকতো এখন সেটা করলে চলে না, অন্যরকম হয়েছে। সবেরই বদল হয়েছে, হতে তো হবেই, না হলে পরে একটা মাধ্যম সেটা যা দেখাচ্ছে তার উপযোগীভাবেই তো সাজাতে হবে জিনিসটাকে। কাজে একটু পরিবর্তন তো হয়েইছে। সেটা ভালো না মন্দ এটা জাজ করার কোনো মানে হয় না, যে যার মতো সে তার মতো। সময়ের দাবিকে মেনে নিতে হবে এবং সময়ের দাবি মেনে যা যা আসছে সবই ভালো। সেই রবীন্দ্রনাথের গান ছিল না, সেই তোমরা সবাই ভালো, যার অদৃষ্টে যেমনি জুটেছে সেই আমাদের ভালো, এটা রবীন্দ্রনাথের গান ছিল। তা আমি বলবো যে আমাদেরও তাই। আমি যে যুগে জন্মেছি সেই সময় আমি অদৃষ্টে যা পেয়েছি সেটাই আমাদের ভালো। আমার দিদিমা কোনোদিনও ওটিটি দেখতে পাননি, তিনি স্টেজই দেখেছেন, তার পক্ষে সেটা ভালো ছিল। আবার আজকের বাচ্চারা সবই দেখছে, তারা স্টেজও দেখতে পাচ্ছে, টেলিভিশনও দেখতে পাচ্ছে, বড় পর্দার কাজও দেখতে পাচ্ছে, আবার ওটিটির কাজও দেখতে পাচ্ছে, সবই ভালো। বেশ, কিন্তু এটাতে কোথাও তো একটা এমন হচ্ছে, যেমন আপনি শুরুতেই বলছিলেন একটা আমাদের সঙ্গে কথোপকথনে, যে রেডিও কিন্তু আগের মতো জনপ্রিয়তার জায়গায় নেই, কিছুটা হলেও সে জনপ্রিয়তা হারিয়েছে। তো যেমন সিনেমা হল, যেহেতু ওই যেটা আপনি নিজেও বললেন, সিনেমা হলে যেতেও হয় না আমাদের, আমরা কিন্তু সবটাই আমরা জানি যে সিনেমা যখন রিলিজ করছে আমি যদি সেই সময় কোনোভাবে নাও দেখতে পারি 2 মাস পরে দেখে নেব। যখন আমার কাছে এটা নিশ্চিত হয়ে যাচ্ছে 2 মাস পরে আমি আমার পছন্দের সিনেমা বা টেলিভিশনের কোনো একটা কিছু বিনোদনের ক্ষেত্র সেটা আমি পেয়েই যাব আমার মোবাইলে বা আমার ট্যাব বা ল্যাপটপে, তখন আমি আর এই মুহূর্তে আর নাই বা দেখলাম, তাতে তো ওই ইন্ডাস্ট্রিটার জনপ্রিয়তাটা হারাচ্ছে। সেটা কি বলবেন? কি আর বলবো, কৌশিক গাঙ্গুলির সিনেমাওয়ালা বলে একটা ছবি হয়েছিল যেটাতে আমি অভিনয় করেছিলাম। এই বিষয়বস্তুই ছিল সেখানে, যে সিঙ্গল স্ক্রিন যেসব সিনেমা হলগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। আইনক্স হলে তবু চলে, তাও লোকে কতবার যায় জানি না, কখনো আইনক্সের ওই ছোট্ট হলও আমি ভরতে দেখিনি, কটা সিট থাকে তাও ভরে না। এখন কথা হচ্ছে যে কালের নিয়মে সবই পরিবর্তন হয়, সেটা মেনে নিতে হয়। আমার মনে আছে যে হাতিবাগানের প্রফেশনাল স্টেজেতে নানা রকমের নাটক দেখতে তো গেছি আমরা ছোটবেলায়। এক একটা সময়তে নাটকের টিকিট পাওয়া যেত না, যেটা পপুলার হচ্ছে সেটা আজকে টিকিট পাওয়া গেল না, সামনের শনিবারের শোতে টিকিট পাওয়া গেল, এরকমও হয়েছে। হল ভর্তি হয়ে গিয়েছে, কিন্তু আজকে সেই সমস্ত প্রফেশনাল স্টেজগুলো তো বন্ধই হয়ে গেছে, নেই। হাতিবাগানের স্টেজগুলো সবই বন্ধ হয়ে গেছে, সিনেমা হল তো সবই প্রায় বন্ধ হয়ে গেছে। সিনেমা হল, সিঙ্গল সিনেমা হল আর কটা আছে, 2-4টে গোনা হাতে। আর তারাও সেখানেতে আইনক্সের মতোই ব্যবস্থা করার কথা চিন্তা করছে, তা না হলে চালাতে পারছে না। কাজেই কালের দাবি মেনে সবই চেঞ্জ হয়ে যায়। অত দর্শক যাচ্ছে না হলে, তুমি এক্ষুনি যেটা বললে যে পরে আমি দেখে নেওয়ার সুযোগটা যখন আমার রয়েছে, আমাকে সব কিছু ফেলে মরিপরি করে কেন যেতে হবে? ফলে ওই সময়ের সঙ্গে সঙ্গে সবই বদলায় বাবা, বলার তো কিছু নেই। একটা মানুষ জন্মে যে এরকম থাকে, বুড়ো হবার সময় তো সেরকম থাকে না। সব শিল্পও তাই, সব বইটইও তাই। এক একটা বই এক এক সময় প্রচণ্ড পপুলার হয়, সবাই কিনে পড়ছে, তারপর আস্তে আস্তে সেটার গুরুত্ব কমে যায়। আর এখন তো বই পড়াই প্রায় উঠে গেছে, দরকারও হয় না পড়বার। সেখানেও সেই ডিজিটাল মাধ্যমে তো অনেকটাই আমরা অনেক সময় পিডিএফ বা ওগুলো পেয়ে যাই, সেই কারণেই মানে ডিজিটাল অ্যাভেলেবিলিটি এটা কোথাও একটা সমস্যার জায়গা তৈরি করেছে শিল্পকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে, কিছুটা অন্তত, মানে কিছু শিল্পকে, বা শিল্প যেভাবে বেঁচে থাকতো এখন ঠিক ওইভাবে বেঁচে থাকতে পারছে না। আমরা আশা করব যাতে শিল্প যেভাবেই হোক মানুষের কাছে পৌঁছক এবং তার আয়ুষ্কালটা যেন বেশি হয়, লম্বাই হয়। আমার যেটা মনে হয় যে দেখো, শিল্পকে বাঁচিয়ে রাখার দায়িত্ব সেইভাবে কারুর নয়। যুগের সঙ্গে সবই পাল্টায়, এটাও পাল্টাচ্ছে,
নতুন যুগের মানুষ যা পছন্দ করবে তারা সেটা পাবে। কাজেই কোনো কিছু চলে গেছে বলে হায় হায় করার কিছু নেই। আমি এমন একটি মানুষ যে সবসময়তে সব কিছু পজিটিভভাবে ভাবতে ভালোবাসি। আজকে যদি আমি হাতে বই পড়তে পারি হাতের ফোনের মধ্যে, তাহলে আমি শুধু শুধু বইয়ের দোকানে যাব না। তাতে পাবলিশারের হয়তো অসুবিধে হবে, কিন্তু মানুষের কিছু অসুবিধে হবে বলে আমার মনে হয় না। ঠিক। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। একটু এবার আপনার কাজ নিয়ে কথা হোক। কাঞ্চনজঙ্ঘার মনীষা থেকে আজকের 51বর্তী সিনেমা সেই ঠাকুমা, এই পথটাকে অল্প কথায় কিভাবে ব্যাখ্যা করবেন? সিনেমার দুনিয়া পরিবর্তন হয়েছে, গল্পের পরিবর্তন হয়েছে, দর্শকের পরিবর্তন হয়েছে, আমারও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে। কালের নিয়মে সবই বদলে যায়, এটাও বদলেছে। তা নিয়ে আমার নতুন করে বলার তো কিছু নেই। আমি যেভাবে যে পরিচালক চেয়েছেন সেইভাবে তার কাজটা করারই চেষ্টা করেছি। আমি বিচার করতে বসিনি যে আগে কেমন ছিল এখন কেমন। এই বিচার করার কোনো অর্থ হয় না। বেশ। ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কাজের অভিজ্ঞতা যদি একটু বলেন আমাদের। ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কাজের অভিজ্ঞতা নতুন করে আর কি বলবো। ও তো ভীষণ যত্ন করে কাজ করতো। মানে এমনও হয়েছে যে গানের ওপারে সিরিয়ালের সময়তে ও এসে আমার মেকআপ ম্যান যা মেকআপ করেছিলেন সেটা পুরো তুলে দিয়ে নিজের হাতে মেকআপ করে দিয়েছিল প্রথম দিন। বা আমার জামা কাপড় যা কস্টিউম যারা সাপ্লাই করছেন তারা দিয়েছিলেন সেসব সরিয়ে রেখে গাড়ি বের করে চলে গেল আমার জামা কাপড় কিনতে। অর্থাৎ প্রত্যেকটা ডিটেলের উপর তার অসাধারণ নজর থাকতো। ভয়ঙ্কর খুঁতখুঁতে ছিল। গোড়ার দিকে আমি ওর পরিচালনাতে সিরিয়ালের কাজ করেছি, ছবির কাজ করেছি। গানের ওপারের আগে, অনেক আগে আস্থা বলে একটা সিরিয়াল হয়েছিল, সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আমি ছিলাম। তো সেই সমস্তগুলো আমি তো দেখেছি ওর কাজের। ওর ভীষণ কাজের প্রতি একটা ভালোবাসা ছিল, শুধু না, ওর একটা শিল্পী মন ছিল, আর ভীষণ ডিটেলের ব্যাপারে পার্টিকুলার ছিল। সেইটা খানিকটা আমি বলবো সত্যজিৎ রায়ের সঙ্গে তুলনীয়। উনি যেরকম ডিটেলের দিকে অসাধারণ নজর দিতেন, এমনকি আমাদের কাঞ্চনজঙ্ঘার সময় আমাদের পোশাকের কাপড় টাপড়গুলো নিজে কিনে পছন্দ করে মাকে ফোন করেছেন দর্জির দোকানে গিয়ে মাপ দিয়ে আসার জন্যে। এই যে ডিটেলের দিকে নজর প্রত্যেকটা জিনিসে, যে জন্য উনি নিজে ক্যামেরার পেছনে বসে যেতেন। ক্যামেরা দিয়ে কি দেখা যাচ্ছে সেটা দেখে নিয়ে তারপর ক্যামেরাম্যানকে ছেড়ে দিতেন যে ঠিক আছে। এই যে ডিটেলের দিকে নজর ওর ছিল, ঋতুপর্ণ কিছুটা আমি বলবো পরের জেনারেশনের মধ্যে সেইটা আমি ওর দেখেছি। অসম্ভব খুঁতখুঁতে, এটা এখানে না, ওটা হলো না, সেটা হলো না করে করে সমস্ত জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে সুন্দর করে যতক্ষণ না ওর মনোমতো হচ্ছে ততক্ষণ করত। বেশ। আর কৌশিক গাঙ্গুলি এবং অপর্ণা সেনের সঙ্গে কাজের অভিজ্ঞতা? কৌশিক গাঙ্গুলির সঙ্গে কাজের অভিজ্ঞতা আমার ভীষণ ভালো। ওর সঙ্গে আমি অনেক কাজ করেছি। একটা সময় টিভিতে প্রচুর টেলিফিল্ম বলে একটা জিনিস হতো, যেটা প্রায় একটা ফিল্মেরই মতন আমি বলবো, তবে অতটা লম্বা নয়, 1.5 ঘন্টার জায়গায় 1 ঘন্টাতে হতো। সলিড গল্প থাকতো, ভালো অভিনয় থাকতো, ভালো অভিনেতা অভিনেত্রীরা থাকতেন, খুব ভালো ভালো কাজ হয়েছে। আমি নন্দিতা দাসের সঙ্গেও কাজ করেছি কৌশিক গাঙ্গুলির একটা ইয়েতে, টেলিফিল্মেতে। চূর্ণির সঙ্গে তো করেইছি, আরো অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রী, রূপা টুপা, সবার সঙ্গে। কৌশিক ভীষণ ভালো ভালো গল্প নিয়ে কাজ করে, আর ওর ইন্টারেস্টিং হচ্ছে ওর একটার চেয়ে একটা এত আলাদা যে একই মানে পরিচালকের কাজ তুমি ভাবতেই পারবে না। এরকম ধরনের অদ্ভুত অদ্ভুত গল্প বেছে নিয়ে কাজ করতো, আমার খুব ভালো লাগতো সঙ্গে কাজ করতে। এদানিং অনেকদিন কাজ করিনি। ওর সঙ্গে আমার লাস্ট ছবি যেটা রিলিজ করলো সেটা দেবের মা হয়েছিলাম আমি, ধূমকেতু ছবিটা। হ্যাঁ, এইটা শেষ রিলিজ করা ছবি বটে, কিন্তু তার আগে কৌশিক গাঙ্গুলির সঙ্গে সিনেমাওয়ালা করেছি। ওটা করে আমি খুব তৃপ্তি পেয়েছিলাম, যদিও আমার খুব অল্প কাজ, ছোট্ট রোল ছিল, কিন্তু কাজটা করে আমি খুব তৃপ্তি পেয়েছিলাম। আর কৌশিক গাঙ্গুলি ছাড়া তুমি অপর্ণা সেনের কথা বললে, অপর্ণা সেনও আরেকজন অসম্ভব খুঁতখুঁতে, সব ব্যাপারে পার্টিকুলার, প্রত্যেকে মেকআপ নিজে দেখছে, চেক করছে, না এটা হবে না, এখানে একটা আঁচিল লাগিয়ে দাও, না হলে হবে না, এই ধরনের যে পার্টিকুলার একটা চেহারার বিষয়তে মনোসংযোগ। ওর সঙ্গে পারমিতার একদিন যখন করছি তখন দাঁড় করিয়ে দিল আমাকে, বললো তুমি আমার রোলটা করে দাও। 2-3টে লাইন ছিল আমার মনে আছে। সেই পুরো বিয়ে বাড়িতে বধূবরণের সাজ পরা শাশুড়ি
সে ক্যামেরাতে উঠে গিয়ে ক্রেনে চেপে ওপরে উঠে গিয়ে ভালো করে দেখে নিল দৃশ্যটা কিভাবে হবে। ক্যামেরাম্যান অসম্ভব ভালো ক্যামেরাম্যান, নাম করা ক্যামেরাম্যান, কিন্তু মানে ওকে নিজেকে দেখতে হবে, নিজে না দেখে দিলে উনি শান্তি পাচ্ছিলেন না। বা ওই কাজের নিখুঁত হওয়ার ব্যাপারে এরা প্রত্যেকেই ভীষণ পার্টিকুলার। ঠিক। আমরা অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো এরকম একটা গুরুত্বপূর্ণ দিনে আপনাকে, অভিনেত্রী অলোকনন্দা রায়কে আমাদের সঙ্গে পেয়েছি বলে আমাদের অনুষ্ঠানটা রেডিও দিবস হিসেবে বিশেষ হয়ে রইল, এবং দিদির কথা আমরা শ্রোতাদের শোনাতে পারলাম বলে এটা আমাদের কাছেও অত্যন্ত আনন্দের বিষয় হলো। আপনাকে একটাই অনুরোধ দিদি, যদি রেডিও দিবস নিয়ে, বিশ্ব বেতার দিবস নিয়ে যদি কিছু কথা আমাদের শ্রোতাদের বলেন। প্রথমেই বলবো যে এই বিশেষ দিনটিতে তোমরা যে আমাকে ডেকে এনেছো তার জন্য আমি নিজেও খুব সম্মানিত বোধ করছি। কারণ বেতার এমন একটা জিনিস যেটা সবকিছু চলে গেলেও কিন্তু থাকবে, সে তার নতুন অবতার FM হয়েও থাকবে, কিন্তু থাকবে। কারণ সবাই সবসময়তে সিনেমা দেখে না, দেখতে ভালোবাসে না, দেখতে পারে না, কিন্তু শুনতে পায় যারা, তারা সকলেই বেতার ভালোবাসে। এবং সেইটার জন্যে আমি বেতারের দীর্ঘ জীবন কামনা করি। আমি চাইবো যে আরও এখনো বহু 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 বছর ধরে মানুষকে এইভাবেই নানা রকমের বিনোদন এবং শিক্ষামূলক অনুষ্ঠান বেতার যেন দিয়ে যেতে পারে। অনেক ধন্যবাদ দিদি আকাশবাণী স্টুডিওয়ে আসার জন্য, এবং আপনার মূল্যবান সময় থেকে আমাদের কিছুটা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।